হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা দেখো চ্যাপ্টার 10টা শুরু করেছিলাম, যেখানে আছে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এই চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, আগে আমাদের দুটো ভিডিও দেওয়া হয়েছে এই চ্যাপ্টারটার। তো তোমরা যদি কেউ আগের ভিডিওগুলো না দেখে থাকো, সেগুলো একবার অবশ্যই দেখে নিও, আশা করি তোমাদের সুবিধা হবে। এছাড়া আমার চ্যানেলে অনেক নিট এনসিইআরটির অনেক চ্যাপ্টারের ভিডিও বানানো আছে অলরেডি, তোমরা একবার সেগুলোও চেক আউট করতে পারো। প্রত্যেকটা প্লেলিস্ট করা আছে, তো তোমাদের সুবিধা হবে। তো চলো আমরা দেখি আজকে কি পড়ছি। আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম যে বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন ইন এগ্রিকালচার, যে আমাদের কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজি আমাদের কীভাবে উপকার করছে। সেখানে আমরা ইন ডিটেলস পড়েছিলাম সব কিছু। গ্রিন রেভলিউশন নিয়ে এখানে আমরা পড়েছিলাম, এক্সপ্লান্টস কাকে বলে পড়েছিলাম, টোটিপোটেন্সি কী পড়েছিলাম, মাইক্রোপ্রোপাগেশন, সোমা ক্লোনস, এগুলো আমরা সব পড়ে নিয়েছি। ঠিক আছে, তো আজকে চলো এর পরের পার্টটা থেকে পড়ছি। কি বলছে দেখো, another important application of the method is the recovery of healthy plants from diseased plants। মানে কি বলছে, যে এই বায়োটেকনোলজির এগ্রিকালচারে আর একটা কিসের অ্যাপ্লিকেশন আছে না, বলছে যে কোনো একটা হেলদি প্লান্ট মানে ডিজিজড প্লান্টস আছে, কোনো একটা গাছ, যে গাছটার কোনো হয়তো রোগ হয়েছে, ধরো কোনো ইনসেক্ট হয়তো সেখানে আক্রমণ করেছে বা সেটার অন্য কিছু হয়েছে, তো সেইখান থেকে সেই গাছটাকে কি করে রিকভার করবে, সেইটার ক্ষেত্রেও কিন্তু বায়োটেকনোলজির রোল আছে। ইভেন ইফ দ্য প্লান্ট ইজ ইনফেক্টেড উইথ এ ভাইরাস, দ্য মেরিস্টেম ইজ ফ্রি অফ ভাইরাস। কি বলছে, যে যদিও কোনো একটা ভাইরাসের দ্বারা যদি কোনো উদ্ভিদ আক্রান্ত হয়, তার মেরিস্টেমটা কিন্তু আক্রান্ত হয় না। তাহলে এখানে আমরা কি পড়লাম, এটা বায়োটেকনোলজির আর একটা অ্যাপ্লিকেশন পড়ছি এগ্রিকালচারের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে কি বলছে, যে কোনো একটা ডিজিজ প্লান্টকে আমি কি করে রিকভার করব। সেখানে বলছে ফার্স্টে যে যদিও বা কোনো প্লান্টস কোনো একটা ভাইরাসের দ্বারা আক্রান্ত হলো, কিন্তু সেটা যে মেরিস্টেম আছে, এপিকাল আর অক্সিলারি, সেইটা কিন্তু কখনো ভাইরাসের দ্বারা আক্রান্ত হয় না, সেইটা ফ্রি থাকে। হেন্স ওয়ান ক্যান রিমুভ দ্য মেরিস্টেম অ্যান্ড গ্রো ইট ইন ভিট্রো টু অবটেন ভাইরাস ফ্রি প্লান্টস। তাহলে কি বলছে, যে তাহলে এখান থেকে যেহেতু মেরিস্টেমটা ভাইরাস ফ্রি থাকে, তাহলে তুমি কি করতে পারো, যে কোনো কেউ তাহলে মেরিস্টেমটাকে ওখান থেকে বার করে নিল, বার করে নিয়ে সেটাকে ল্যাবেতে গ্রো করিয়ে নিল, তাহলে কি হবে, ভাইরাস ফ্রি প্লান্টস পেয়ে যাবে। ইন ভিট্রো মানে হচ্ছে যেটাকে আমরা ল্যাবরেটরিতে গ্রো করাই। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, সায়েন্টিস্ট হ্যাভ সাকসিডেড ইন কালচারিং মেরিস্টেমস অফ ব্যানানা, সুগারকেন, পটেটো এটসেট্রা। তো এই সব জিনিসগুলো মানে ব্যানানা, সুগারকেন, পটেটো, এগুলোতে কিন্তু এই মেরিস্টেম দিয়ে অলরেডি হেলদি প্লান্টস গ্রো করানো গেছে, এইটাতে সায়েন্টিস্টরা সফল হয়েছে, সেটাই বলল। নেক্সট প্যারাটায় কি বলছে দেখো, সায়েন্টিস্টস have even isolated single cells from plants and after digesting their cell walls have been able to isolate naked protoplasts। এখানে কি বলছে দেখো, যে আর একটা কি কাজ করেছে না, সায়েন্টিস্টরা কি করেছে, হ্যাভ বিন আইসোলেটেড সিঙ্গেল সেলস ফ্রম প্লান্টস, গাছ থেকে কি করেছে, একটা একটা সেল ওরা বার করে নিয়েছে। ঠিক আছে, অ্যান্ড আফটার ডাইজেস্টিং দেয়ার সেল ওয়ালস, প্ল্যান্টের যে সেলের যে সেল ওয়াল মানে কোষ প্রাচীর যেটা আছে, সেইটাকে কি করেছে, বার করে দিয়েছে।
তাহলে কোষ প্রাচীর বার করে দিলে কি হলো, ন্যাকেড প্রোটোপ্লাস্টটা হচ্ছে ভেতরে পড়ে রইল, মানে যেটা হচ্ছে যে সারাউন্ডেড বাই প্লাজমা মেমব্রেন। তুমি যদি কোষ প্রাচীরটা সরিয়ে দাও তাহলে ভেতরে কোষ পর্দা আছে, তো সেইটা আছে। ঠিক আছে, তাহলে এই লাইনটা ওটাই বললো যে সায়েন্টিস্ট হ্যাভ ইভেন আইসোলেটেড সিঙ্গেল সেলস ফ্রম প্লান্টস অ্যান্ড আফটার ডাইজেস্টিং দেয়ার সেল ওয়ালস হ্যাভ বিন এবল টু আইসোলেট ন্যাকেড প্রোটোপ্লাস্ট। মানে এখানে ওরা কোনো একটা গাছ থেকে একটা সিঙ্গেল সেল নিয়েছে, সেই সেলটার কি করেছে, সেল ওয়াল যেটা ছিল সেল ওয়ালটাকে ডাইজেস্ট করে দিয়েছে, সেল ওয়ালটাকে রিমুভ করে দিয়েছে। তাহলে এবার কি পড়ে থাকছে, ন্যাকেড প্রোটোপ্লাস্টটা পড়ে থাকছে, যেটা কিনা প্লাজমা মেমব্রেন দিয়ে সারাউন্ড আছে, ঘেরা আছে। Isolated protoplasts from two different varieties of plants, each having a desirable character, can be fused to get hybrid protoplasts, which can be further grown to form a new plant. এখানে কি বলছে যে এই যে প্রোটোপ্লাস্টটা নেওয়া হলো, এখানে কি হলো, সেল ওয়ালটা সরিয়ে দিলে তাহলে ভেতরে কি থাকছে, প্রোটোপ্লাস্ট পড়ে থাকছে। তো তুমি তোমার পছন্দ মতো এরকম দুটো প্লান্ট থেকে দুটো সেল নাও, সেল নিয়ে কি করছে, তুমি সেই সেলের যে প্রোটোপ্লাস্টটা মানে ওই রকম সেল ওয়ালটাকে সরিয়ে দিলে, সেল ওয়ালটাকে সরিয়ে দিলে তাহলে ওই যে প্রোটোপ্লাস্টটা পড়ে রইল, ওই প্রোটোপ্লাস্টটাকে তুমি ফিউজ করাচ্ছ, ফিউজ করিয়ে তাহলে একটা যে সেল তৈরি হলো সেই সেলটা থেকে আবার নতুন প্লান্ট তৈরি হবে। ঠিক আছে, এইটাই এখানে বলছে। দিস হাইব্রিডস আর কল্ড সোমাটিক হাইব্রিডস, মানে এই যে আবার নতুন যে প্লান্টটা তৈরি হলো দুটোর মিক্স করে, সেইটাকে বলা হচ্ছে সোমাটিক হাইব্রিডস। হোয়াইল দ্য প্রসেস ইজ কল্ড সোম্যাটিক হাইব্রিডাইজেশন, এই প্রসেসটাকে পুরোটাকে বলা হচ্ছে সোম্যাটিক হাইব্রিডাইজেশন। আর যে হাইব্রিডটা বানানো হচ্ছে তাকে বলা হচ্ছে সোম্যাটিক হাইব্রিডস। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, তাহলে এইখান পর্যন্ত বোঝা গেল। এখানে তাহলে কি হলো, যে প্রোটোপ্লাস্ট তুমি ধরো কোনো একটা প্লান্ট থেকে দুটো তোমার ডিজাইরেবল প্ল্যান্টস, সেখান থেকে তুমি সেল নিলে, সেল নিয়ে সেল ওয়ালটাকে ডাইজেস্ট করে দিলে, সেল ওয়ালটাকে ডাইজেস্ট করার পরে প্রোটোপ্লাস্ট ন্যাকেড যে প্রোটোপ্লাস্টটা পড়ে আছে সেইটাকে তুমি ফিউজ করলে, ফিউজ করতে যেটা তুমি পেলে সেইটাকে বলা হচ্ছে সোম্যাটিক হাইব্রিড, যে নিউ প্ল্যান্টটা। আর এই যে প্রসেসটা হলো সেটাকে বলা হচ্ছে সোম্যাটিক হাইব্রিডাইজেশন। তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারি দেখো, আমরা এখান থেকে জানতে পারলাম যে প্রোটোপ্লাস্ট কাকে বলে বলো, তাহলে প্রোটোপ্লাস্ট কাকে বলে আমরা বলতে পারবো যে যে সেল ওয়ালটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় কোনো প্লান্ট সেলের, তাহলে সেল মেমব্রেন দিয়ে সারাউন্ড যেটা থাকে সাইটোপ্লাজম, সেটাকে আমরা বলবো প্রোটোপ্লাস্ট। ঠিক আছে, আর একটা কি হতে পারে, সোম্যাটিক হাইব্রিডস কাকে বলে সেটা আসতে পারে। তারপরে বলতে পারি যে সোম্যাটিক হাইব্রিডাইজেশন কি, সেটাও আমরা তাহলে বুঝলাম। নেক্সট কি বলছে দেখো, ইম্যাজিন এ সিচুয়েশন হোয়েন এ প্রোটোপ্লাস্ট অফ টমেটো ইজ ফিউজড উইথ দ্যাট অফ পটেটো। এখানে কি বলছে, তোমাকে একটা কল্পনা করতে বলছে, ধরো টমেটোর প্রোটোপ্লাস্ট নেওয়া হয়েছে আর পটেটো প্রোটোপ্লাস্ট নেওয়া হয়েছে, মানে টমেটোর তুমি ওরকম সেল নিয়ে সেল ওয়ালটা বাদ দিয়ে দিলে, বাকিটা নিলে, ঠিক সেরকমভাবেই আলুরও তাই করলে। অ্যান্ড দেন দে আর গ্রোন, তারপরে সেটাকে বাড়ানো হলো, টু ফর্ম এ নিউ হাইব্রিড প্লান্টস কম্বাইনিং টমেটো অ্যান্ড পটেটো ক্যারেক্টারিস্টিক্স। এই দুটো প্রোটোপ্লাস্টকে ফিউজ করালে যে নতুন প্ল্যান্টটা তৈরি হবে সেটাতে কি হবে, টমেটোরও ক্যারেক্টারিস্টিক থাকবে, পটেটোরও ক্যারেক্টারিস্টিক থাকবে। ঠিক আছে, দুটোর কম্বাইনিং একটা নিউ হাইব্রিড তৈরি হচ্ছে। ওয়েল দিস হ্যাজ বিন অ্যাচিভড, মানে এটা অলরেডি হয়েছে, মানে এটা বানানো হয়েছে, রেজাল্টিং ইন ফরমেশন অফ পোম্যাটো,
এই দুটো টমেটো আর পটেটো এই দুটো মিলিয়ে যে হাইব্রিডটা তৈরি করা হয়েছে সেইটাকে কি বলা হচ্ছে? পমেটো। তাহলে এখানে আমরা বলতে পারি যে টমেটো কি আমরা জানি যে টমেটো আর পটেটো এই দুটোর হচ্ছে প্রোটোপ্লাস্টটাকে যখন ফিউজ করে নতুন ক্যারেক্টারিস্টিক্সের একটা কম্বাইনিং প্লান্টস আমরা তৈরি করলাম, সেইটাকে আমরা বলছি পমেটো। Unfortunately, this plant did not have all the desired combination of characteristics for its commercial utilization. মানে কি বলছে যে এটা তো বানানো হয়েছে ঠিকই, কিন্তু এই যে টমেটোটা আছে এই টমেটোর মধ্যে কিন্তু মানে অতটা গুণ থাকেনি, সেই জন্য এইটার অতটা কমার্শিয়াল ইউজ হয়নি। ঠিক আছে, মানে যতটা ভাবা হয়েছিল যে এটাতে গুণ থাকবে সেরকম কিন্তু কিছু গুণ থাকছে না, সেই জন্য এটার কমার্শিয়াল ইউজ আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। নেক্সট কি বলছে দেখো, ইজ দেয়ার এনি অল্টারনেটিভ পাথ দ্যাট আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ জেনেটিক্স ক্যান শো so that farmers may obtain maximum yield from their fields? মানে বলছে এখানে কি তাহলে আর কোনো অল্টারনেটিভ পাথ আছে যে ফার্মাররা যাতে ম্যাক্সিমাম ইল্ড পায়, যাতে তারা অনেক শস্য পায় সেইটা করার? ইজ দেয়ার এ ওয়ে টু মিনিমাইজ দ্য ইউজ অফ ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস সো দ্যাট দেয়ার হার্মফুল এফেক্টস অন দ্য এনভায়রনমেন্ট আর রিডিউসড? তাহলে এখানে কি বলছে দেখো, যখনই এরকম বলেছি যে তোমরা কোনো বড় লাইন পাবে তখন তোমরা সেটাকে ভেঙে পড়ার চেষ্টা করবে। দেখো তাহলে ফার্স্টেরটায় বললো যে তাহলে কি এরকম কোনো অল্টারনেটিভ পাথ আছে যেখানে আমরা ফার্মার্সদের ম্যাক্সিমাম ইল্ড দিতে পারবো, বা এখানে কি বলছে ইজ দেয়ার এ ওয়ে টু মিনিমাইজ দ্য ইউজ অফ ফার্টিলাইজার্স, মানে এখানে বলতে চাইছে যে তোমাদের এখানে কি কোনো আর অল্টারনেটিভ রাস্তা আছে যেখানে ফার্টিলাইজারের ইউজটা আমরা কম করব, অ্যান্ড কেমিক্যালস, যেখানে মানে কেমিক্যালজাত জিনিসপত্র, রাসায়নিক জিনিসপত্র আমরা কম ইউজ করব, সো দ্যাট দেয়ার হার্মফুল এফেক্টস অন দ্য এনভায়রনমেন্টস আর রিডিউসড, যাতে কিনা ওই রাসায়নিক যে ক্ষতিকারক প্রভাব সেটা পরিবেশের ওপর কমে যায়। ইউজ অফ জেনেটিক্যালি মডিফাইড ক্রপস ইজ এ পসিবল সলিউশন। তাহলে কি বলছে যে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস হলো এইটার একটা পসিবল সলিউশন হতে পারে। নেক্সট প্যারায় কি বলছে দেখো, প্ল্যান্টস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি অ্যান্ড অ্যানিমেলস whose genes have been altered by manipulation are called genetically modified organisms. তাহলে এখানে একটা বড় জিনিস আসছে, বড় একটা ওয়ার্ড, যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটা বলতে আমরা কি বুঝছি? তাহলে কোনো প্ল্যান্টস, অ্যানিম্যালস, ফাঙ্গি, ব্যাকটেরিয়া এই সমস্ত যেগুলো আছে তাদের যদি জিনেতে আমরা কোনো ম্যানিপুলেশন মানে কোনো অল্টারেশন আমরা ধরো করলাম, ধরো সিকোয়েন্সে কোনো অ্যাডিশন করলাম, জিন সিকোয়েন্সে কোনো অ্যাডিশন ডিলিশন যদি করা হয়, করে আমরা ম্যানুয়ালি ম্যানিপুলেশন করলাম, তখন সেটাকে আমরা বলবো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস, ইন শর্ট ফর্ম GMO। এইটা এইভাবে ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে, ক্যাপিটাল লেটারে G, ক্যাপিটালে M, ক্যাপিটালে O। নেক্সট কি বলছে, GM প্লান্টস হ্যাভ বিন ইউজফুল ইন মেনি ওয়েজ। এই যে এই ধরনের যে প্ল্যান্টসটা আছে সেটা অনেক ক্ষেত্রে আমাদের উপকারী। জেনেটিক মডিফিকেশন হ্যাজ, কী জেনেটিক মডিফিকেশন করা হয়েছে দেখো, মেড ক্রপস মোর টলারেন্ট টু অ্যাবায়োটিক স্ট্রেসেস। যে সমস্ত অ্যাবায়োটিক স্ট্রেস, যেমন দেখো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে কোল্ড, ড্রাউট, সল্ট, হিট, এই সমস্ত যেগুলো, সেই সমস্ত থেকে যাতে আমাদের যে ক্রপটা আছে সেইটা যাতে
বাঁচতে পারে, সেগুলো যাতে সহ্য করতে পারে। মানে খুব ঠান্ডা বা ধরো সল্টের ধরো অনেক হাই কনসেন্ট্রেশন বা প্রচণ্ড হিট বা কম হিট। তো এই সমস্ত যে স্ট্রেসগুলো, এই সমস্ত কন্ডিশনে গাছের ওপর যে স্ট্রেসটা পড়বে সেটাতে যাতে সে না মরে যায়, সেটাতে যাতে সে সারভাইভ করতে পারে, সেরকমভাবে সেটাকে মডিফিকেশন করা হয়েছে, তার জিনটাকে সেইভাবে মডিফাই করা হয়েছে। 2 নম্বর পয়েন্টে কি বলছে? রিডিউস রিলায়েন্স অন কেমিক্যাল পেস্টিসাইড। মানে কি বলছে? যে সমস্ত হচ্ছে কেমিক্যাল পেস্টিসাইড, রাসায়নিকভাবে যে কীটনাশক যেগুলো আছে সেগুলোর ওপরে নির্ভরতা কমাতে সাহায্য করছে এই জেনেটিক্যালি মডিফিকেশন যে প্লান্টসগুলোর আছে। নেক্সট কি বলছে 3 নম্বরে? হেল্পড টু রিডিউস পোস্ট হারভেস্ট লসেস। একটা ফসল বা শস্য হারভেস্ট করার পরেও সেটা অনেক সময় নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে। সেটা কোনো ধরো কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে গেল বা কোনোভাবে সেটা নষ্ট হয়ে গেল। তো সেইটা যাতে না হয় সেই জন্যও কিন্তু এই জেনেটিক মডিফিকেশন প্লান্টসের কাজে দেয়। নেক্সট 4 নম্বরে কি বলছে? ইনক্রিজড এফিসিয়েন্সি অফ মিনারেল ইউজেস বাই প্লান্টস। যে এই যে মাটির যে মিনারেলগুলো আছে সেগুলো হচ্ছে উদ্ভিদ খুব ভালোভাবে সেগুলোকে ইউজ করতে পারে। এটার ফলে কি হচ্ছে? দিস প্রিভেন্টস আর্লি এক্সশন অফ ফার্টিলিটি অফ সয়েল। মানে কি বলছে? যে যে মাটির যে উর্বরতাটা সেইটা মানে সঠিকভাবে ঠিকঠাকভাবে বজায় থাকছে, নষ্ট হয়ে যাচ্ছে না, সয়েল ফার্টিলিটিটা নষ্ট হচ্ছে না, সয়েল ফার্টিলিটিটা বজায় থাকছে। নেক্সট 5 নম্বর পয়েন্টে দেখো, এনহ্যান্সড নিউট্রিশনাল ভ্যালু অফ ফুড দ্যাট ইজ গোল্ডেন রাইস, দ্যাট ইজ ভিটামিন এ এনরিচড রাইস। মানে কি বলছে? যে এখানে নিউট্রিশনাল ভ্যালুটা তুমি ইনক্রিজ করতে পারছো। যেমন হচ্ছে গোল্ডেন রাইস যেটা আছে সেটার মধ্যে কিন্তু ভিটামিন এটা অনেক বেশি পাওয়া যায়। এগুলো হচ্ছে জেনেটিক মডিফিকেশন করে যে সমস্ত প্ল্যান্টস পাওয়া গেছে সেগুলোতে এই এই জিনিসগুলোর হচ্ছে আমরা সুবিধা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমি বাকিটা শেষ করে দেব। ওকে, যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে সে কমেন্টে অবশ্যই লিখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ওকে, থ্যাংক ইউ, টাটা।